সালাম আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে সিভিএস ফিজিওলজির ফার্স্ট আইটেমটা। এই আইটেমটা আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল। তো এই আইটেমের যে পড়াগুলি, এই পড়াগুলি হচ্ছে তোমাদের আমরা সাধারণত যে দুইটা বই পড়ি, গাইড এবং গাইটন, এই দুইটাতেই হচ্ছে এই আইটেমের পড়াগুলি একদম হ্যাপাজার্ডলি আছে, মানে কমপ্লিটলি দেয়া নাই। ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এখানে ভালো করতে পারি না। এজন্য সেম্বু লিঙ্গামে এই বইটা, এই ভালো জিনিসগুলো ভালো দেওয়া আছে সেম্বু লিঙ্গামে। তো আমরা এই সেম্বু লিঙ্গামের জিনিসগুলোকে এই আইটেমে নিয়ে এসেছি। এখানে প্রথমত কিছু কথা বলে নেই যে একটা আইটেম গাইডের মধ্যে যে কোশ্চেন দিয়ে শুরু হয়, এই কোশ্চেনগুলো সাধারণত প্রপ বেসড কোশ্চেন, প্রফে যেগুলো আসে সেগুলোই দেওয়া থাকে। তো একটা জিনিস টপিক যখন আমরা পড়তে থাকি তখন দেখা যায় যে হুট করে আমাদের মাঝে একদম নতুন একটা টপিক আমাদের সামনে এসে উদয় হয়। তো আমরা কোত্থেকে কী পড়বো বা কী জিনিস পড়তেছি সেটাও বুঝে উঠতে আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। এজন্য মেন বই ইজ এ ম্যাজিক্যাল থিং ইন দিস কেস। আমরা যদি মেন বই পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের ইন্টারমিডিয়েটের নলেজ থেকে শুরু করে তারপরে আমাদেরকে আস্তে 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 একদম ডিপে ঢুকে দেয়। তো এই জিনিসটাকে আমরা আমাদের লেকচারেও নিয়ে এসেছি। দেখো সিবিএস প্রথমত কার্ডিওভাস্কুলার সিস্টেমটা দুইটা জিনিস নিয়ে ফর্ম হয়, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে ব্লাড ভেসেলস। তো এই হার্ট থেকে ব্লাডটা হোল বডিতে ট্রান্সমিট হয় থ্রু আর্টারিয়াল সিস্টেম, আর পুরো হোল বডি থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটা হার্টে ব্যাক করা হচ্ছে থ্রু ভেনাস সিস্টেম, আর দুইটা সিস্টেমের মাঝখানে কমিউনিকেশন করা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। হার্ট হচ্ছে, আমরা এটা নিয়ে খুব ভালো করেই জানি, হার্টের চারটা চেম্বার: রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে একসাথে বলা হয় রাইট সাইড অফ দ্য হার্ট অথবা রাইট হার্ট। লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলকে একসাথে বলা হয় লেফট সাইড অফ দ্য হার্ট অথবা লেফট হার্ট। রাইট সাইড অফ দ্য হার্টে এখানে এট্রিয়াম থাকে। এট্রিয়ামের মধ্যে দুইটা ওপেনিং থাকে, সুপিরিয়র ভেনা কাভা। এটার কাজ হচ্ছে হেড, নেক এবং আপার লিম্ব থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটাকে এট্রিয়ামের মধ্যে এনে ড্রেন করা, এবং ইনফিরিয়র ভেনা কাভা, এটার কাজ হচ্ছে বডির লোয়ার পার্টস থেকে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাডটাকে এনে রাইট এট্রিয়ামে ড্রেন করা। আর এই রাইট এট্রিয়াম থেকে পরবর্তীতে এট্রিও ভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে ব্লাডটা ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকলে এন্টার করে। সেখান থেকে ব্লাডটা কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এখনও অক্সিজেনেশন হয় নাই, সেই ব্লাডটা পালমোনারি ট্রাঙ্কে এন্টার করে। সেখান থেকে পালমোনারি আর্টারি হয়ে দুইটা লাংসে যথাক্রমে লেফট পালমোনারি আর্টারি দিয়ে রাইট পালমোনারি আর্টারি দিয়ে রাইট লাংসে এবং লেফট পালমোনারি আর্টারি দিয়ে লেফট লাংসে ব্লাডটা চলে যায়। এটাই হচ্ছে রাইট সাইড অফ দ্য হার্টের কাজ। লেফট সাইড অফ দ্য হার্ট, এটা হচ্ছে লাংসে সাধারণত রাইট লাং এবং লেফট লাং, এই দুইটা লাং থেকে দুইটা করে পালমোনারি ভেইন আসে। পালমোনারি ভেইনগুলো রাইট এট্রিয়ামে এসে অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে এখানে ড্রেন করে। তাহলে আমরা একমাত্র আর্টারি যেটা হচ্ছে পালমোনারি আর্টারি, এই পালমোনারি আর্টারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড ক্যারি করে, আর একমাত্র ভেইন যেটা হচ্ছে অক্সিজেন রিচ ব্লাডটাকে ক্যারি করে সেটা হচ্ছে পালমোনারি ভেইন। ওকে, এবার এই অক্সিজেনেটেড ব্লাডটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে এন্টার করার পরে সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে পুরো হোল বডিতে ব্লাডটা ছড়ায় পড়ে। সেপ্টা অফ দ্য হার্ট, আমরা একটু ডিপে ঢুকতেছি যে দুইটা এট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম সেপারেশনটা, এটাকে বলা হয় ইন্টারএট্রিয়াল সেপ্টাম, এবং দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টামটা, এটাকে বলা হয় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন এখানে একটু ডিপ কথাবার্তা হচ্ছে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দুইটা পার্ট, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্ট হচ্ছে মেমব্রেনাস পার্ট, যেখানে কোনো সেল থাকে না, আর লোয়ার পার্ট হচ্ছে মাস্কুলার পার্ট, যেখানে সেল থাকে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল শুধুমাত্র সেলে হতে পারে, তাহলে মেমব্রেনাস পার্টে কোনো অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে না, সেলুলার মাস্কুলার পার্টে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। আমরা অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেশন যখন পড়বো বা কন্ডাকটিভ সিস্টেম যখন পড়বো তখন কিন্তু এই জিনিসটা ইম্পর্ট্যান্ট হবে, তোমরা এটাকে নোট করে রাখো যে মেমব্রেনাস পার্ট কোনটা, মাস্কুলার পার্ট কোনটা। লেয়ার্স অফ হার্ট, হার্টের তিনটা লেয়ার, আউটার এপিকার্ডিয়াম বলবা, নট পেরিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম, মিডল মায়োকার্ডিয়াম, ইনার এন্ডোকার্ডিয়াম। এটাকে আমরা একটা ফিগারের মধ্যে বুঝাই দিব। দেখো, হার্টের আবরণের নাম বা কাভারিংসের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামের দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার, দেখো এটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার, তারপর হচ্ছে ইনার সেরাস লেয়ার, এটা পুরোটা হচ্ছে সেরাস লেয়ার। এই সেরাস লেয়ারের আবার দুইটা লেয়ার, একটা হচ্ছে আউটার প্যারাইটাল, ইনার ভিসেরাল, যেটা ভিসেরার গায়ে, মানে একবার হার্টের গায়ে লেগে আছে, এটা হচ্ছে ইনার ভিসেরাল। এই দুইটা লেয়ারের মাঝখানে যে স্পেসটা, এটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল স্পেস। এখানে যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে সেরাস ফ্লুইড বা পেরিকার্ডিয়াল ফ্লুইড। এটার কাজ হচ্ছে হার্টটা যখন বিট করে তখন ফ্রিকশনটাকে সে প্রিভেন্ট করে। আর এই যে ভিসেরাল লেয়ার, এই ভিসেরাল লেয়ারটাকে আমরা বলি আবার এপিকার্ডিয়াম। এটা এপিথেলিয়াল সেল দিয়ে ফর্মেশন হয়। তারপরেই যে লেয়ারটা হার্টের, এটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। এখানে মাসেল সেল বা মায়োসাইট থাকে।
তার ভিতরে যে লেয়ারটা সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এই জিনিসগুলোই এখানে লিখে আছে যেগুলো বলেছিলাম, এগুলো তোমরা নোট করে নিও। এপিকার্ডিয়াম ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল দিয়ে ফর্মেশন হয়, এটাকে ফাইব্রাস ভিসেরাল পেরিকার্ডিয়ামও বলা হয়। মায়োকার্ডিয়াম, দিস ইজ ইম্পর্টেন্ট, মায়োকার্ডিয়াম ইজ দ্য মাস্কুলার লেয়ার অফ দ্য অর মিডল লেয়ার অফ দ্য হার্ট। ওকে, কি স্লাইড খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি সিবিএস ফিজিওলজি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে এই তিনটা কথা বুঝতে হবে। যেই মাসেলস লেয়ারটা থাকে, এই মাসেল লেয়ারের মধ্যে মাসেল সেল বা মায়োসাইট থাকে, আমরা দেখলাম একটু আগে। এই মায়োসাইট বা মাসেল ফাইবারগুলো টোটাল 3 টাইপস। একটা মাসেল সেল হচ্ছে তোমার কন্ট্রাকশনে হেল্প করে, হার্ট বিটে হেল্প করে, যেটাকে আমরা বলি হচ্ছে মাসেল ফাইবার সুইচ ফর্ম কন্ট্রাকটাইল ইউনিট। এটাতে কি থাকবে, স্কেলেটাল মাসেলের মতো যা আছে সব থাকবে। যারা স্কেলেটাল মাসেলের লেকচারটা দেখতে পারো না, তোমরা প্লেলিস্টে গিয়ে স্কেলেটাল মাসেলের লেকচারটা দেখে নাও। এখানে অ্যাক্টিন, মায়োসিন, ট্রপোমায়োসিন, ট্রপোনিন সব কিছু থাকবে। অ্যানাদার টাইপ হচ্ছে মাসেল ফাইবার্স, এরা কন্ট্রাকশনে কোনো হেল্প করে না। এদের অ্যাক্টিন, মায়োসিন, ট্রপোনিন, ট্রপোমায়োসিন বা কন্ট্রাকটাইল ইউনিট কিচ্ছু থাকে না। এদের মাঝে হচ্ছে শুধুমাত্র পেস মেকার সেল থাকে বা পি সেল থাকে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে এরা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল জেনারেট করতে পারে। এরাও কিন্তু মাসেল সেল, কিন্তু মডিফাইড মাসেল সেল, কার্ডিয়াক মাসেল সেল। তো এদের কাজ কি, এদের কাজ নট কন্ট্রাকশন বাট প্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বা পালস, ইম্পালস। ওকে, থার্ড যে টাইপ, এটা কন্ট্রাকশনও করে না, এরা ইম্পালসও তৈরি করে না। তাহলে এদের কাজ কি, এদের কাজ হচ্ছে যে পেসমেকারে যেই ইম্পালসটা তৈরি হয় সেটা কন্ট্রাক্টার ইউনিটের কাছে ক্যারি করে নেয়। তারা এরা মিডিয়াম হিসেবে কাজ করে, কন্ডাক্টিভ সিস্টেম এরা ফর্ম করে। ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে দ্য মাসেল ফাইবার সুইচ ফর্ম দ্য কন্ট্রাক্টাইল ইউনিট অফ হার্ট। দে আর লাইক এজ রিসেম্বলস লাইক স্কেলেটাল মাসেল আর নাথিং এলস। এদের সার্কোলেমা থাকে, সার্কোমেয়ার থাকে, সার্কোপ্লাজম থাকে, এরপর হচ্ছে তোমার অ্যাক্টিন, মায়োসিন, ট্রপোনিন, ট্রপোমায়োসিন সব থাকবে, টিউবিউলার সিস্টেম বা টিউবিউল থাকবে, সব থাকবে স্কেলেটাল মাসেলের মতো। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে দুইটা। স্কেলেটাল মাসেল নট ব্রাঞ্চড, ব্রাঞ্চিং থাকে না স্কেলেটাল মাসেলে, কিন্তু কার্ডিয়াক মাসেলে ব্রাঞ্চিং থাকে। দেখো এটা একটা কার্ডিয়াক মাসেল যেটা ব্রাঞ্চ হয়ে গেছে, দুইটা শাখা হয়ে গেছে, একটা সেল কিন্তু দুইটা শাখা, কিন্তু স্কেলেটাল মাসেলে এরকম দেখা যায় না। ইন্টারক্যালেটেড ডিস্ক, দেখো এই যে একটা মালার মতো অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্কটা আমি একটু বোঝাচ্ছি। দেখো একটা কার্ডিয়াক মায়োসাইট, এটা একটা কার্ডিয়াক মায়োসাইট, এই দুইটা কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে সার্কোলেমা থাকে। তাদের দুইজনের সার্কোলেমা একটা পাশে এসে একসাথে ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে তারা একটা ডার্ক লাইন তৈরি করে। এই লাইনটা বেসিক্যালি হচ্ছে, যারা স্কেলেটাল মাসেলের লেকচারটা দেখেছো তোমরা জানো, ওখানে আমরা অনেকগুলো লাইন বুঝিয়েছিলাম। এই লাইনটা মূলত জেড লাইন, জেড লাইনের ফিউশন হওয়ার কারণে একটা ডার্ক লাইন আসে, এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো ইন্টারক্যালেটেড ডিস্ক শর্ট নোটে আসে পরীক্ষায়, কীভাবে লিখবা? ইন্টারক্যালেটেড ডিস্ক ইজ টাফ ডাবল মেমব্রেনাস স্ট্রাকচার সিচুয়েটেড at the junction between the branches of neighboring cardiac muscle fibers. It is formed by the fusion of the membrane of cardiac muscle branches. তাহলে এরা সার্কোলেমা বা ব্রাঞ্চেস দিয়ে তৈরি হয়, এরা জেড লাইন দিয়েই ফরমেশন হয়। ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে দেখো এর পাশাপাশি দুইটা সেলকে তারা ধরে রাখে অ্যাডহেরেন্স বাই এ ইন্টারসেলুলার জাংশন, নাম হচ্ছে ডেজমোজোমস দিয়ে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই ইন্টারক্যালেটেড ডিস্কটা একটা জিনিস প্রোভাইড করে, নাম হচ্ছে গ্যাপ জাংশন। এখানে কি থাকে? গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশনের কারণে কার্ডিয়াক মাসেলটা সিনসাইশিয়ামের মতো কাজ করে। আমি বুঝাচ্ছি, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি আবারও বলতেছি, এটা একটা কার্ডিয়াক মাসেল সেল, এটা একটা কার্ডিয়াক মাসেল, এটা একটা কার্ডিয়াক মাসেল, এটা একটা কার্ডিয়াক মাসেল, পাশাপাশি সবগুলো কার্ডিয়াক মাসেল। এদের মাঝে কি আছে? গ্যাপ জাংশন আছে, গ্যাপ জাংশন আছে। এখন কোনো কারণে এই সেলের মধ্যে যদি সোডিয়াম এন্টার করে, এই সোডিয়ামটা গ্যাপ জাংশন দিয়ে সহজে এখানে ডিফিউশন হবে, সেখান থেকে এখানে ডিফিউশন হবে, এখানে ডিফিউশন হবে, মানে খুব সহজে ডিফিউশন হবে। এখন এটা অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কোনো একটা স্টিমুলাস, মনে করো ইম্পালস, পেস মেকার থেকে একটা ইম্পালস কোনো একটা কার্ডিয়াক মাসেলের মধ্যে কন্ট্রাক্টাইল ইউনিট যে মাসেলগুলো, সেই মাসেলগুলোতে এসে স্টিমুলাস দিল, দেওয়ার পরে এখানে কি হবে? একটা সোডিয়াম লিকেজ চ্যানেল ওপেন হবে, লিকেজ চ্যানেল হয়ে সে একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাবে। যারা অ্যাকশন পটেনশিয়ালের ভিডিও দেখেছো তারা বুঝতেছে অবশ্যই। এই লিকেজ চ্যানেল দিয়ে প্রথমে থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাবে, থ্রেশহোল্ড লেভেল গেলেই হচ্ছে সে অ্যাকশন পটেনশিয়ালের ডিপোলারাইজেশনটা সে ফর্ম করবে। ওকে, তাহলে ডিপোলারাইজেশন ফর্ম হয় কি দিয়ে? ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেনের মাধ্যমে। তাহলে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হলে এখানে হিউজ পরিমাণ একটা সোডিয়াম এন্ট্রি করবে সেলের ভিতর। ওকে, এই সোডিয়ামটা যখন এন্ট্রি করবে, এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যাবে, যার কারণে পাশের সেলেও সোডিয়ামটা ডিফিউশন হবে। তখন এখানে আর লিক চ্যানেলের ওপেনিংয়ের দরকার নাই, লিক চ্যানেল ওপেনিং দরকার নাই, কারণ সেখানে সোডিয়াম অলরেডি থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত, এইখান থেকে ডিফিউশন হয়ে যেটা আসে সেটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত চলে যায়, আর সে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করতে পারে। তাহলে এখানের অ্যাকশন পটেনশিয়াল জেনারেশনের জন্য আউটার যে ইম্পালস বা স্টিমুলাসটা, এটার কোনো দরকার নাই। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা সেল একবার খালি স্টিমুলেটেড হলেই হলো, আশেপাশে সবগুলি সেল অ্যাট এ টাইম অ্যাকশন পটেনশিয়ালও জেনারেট করবে, কন্ট্রাকশনও ক্রিয়েট করবে।
একইভাবে ফাংশনালি যেহেতু অ্যাট এ টাইম কাজ করতেছে, এই জন্য এটাকে বলা হয় ফাংশনাল সিনসেশিয়াম। ফাংশনাল সিনসেশিয়াম আমরা এটা সামনে পড়বো প্রপার্টিজে। সেকেন্ড হচ্ছে মাসেল ফাইবার্স হুইচ ফর্মস দ্য পেস মেকার। এরাও হচ্ছে কার্ডিয়াক মাসেল, বাট দে কান্ট কন্ট্রাক্ট। তাহলে তারা কি করতে পারে? তারা হচ্ছে শুধুমাত্র ইম্পালস জেনারেট করতে পারে, যেটা আমরা একটু আগে বললাম। পেস মেকার ইজ দ্য স্ট্রাকচার ইন দ্য হার্ট দ্যাট জেনারেটস দ্য ইম্পালস ফর হার্টবিট। ইট ইজ ফর্মড বাই পেস মেকার সেলস কল্ড পি সেলস। এটা সাইনোয়েট্রিয়াল নোডটাকেই মিন করে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে দ্য মাসেল ফাইবার্স হুইচ ফর্ম দ্য কন্ডাক্টিভ সিস্টেম। এরা এসএ নোড থেকে পুরো ইম্পালসটাকে পুরো হার্টের মধ্যে ছড়ায় দেয়, এটাকে আমরা কন্ডাক্টিভ সিস্টেম বলে থাকি। দেখো এই ফিগারের মধ্যে এই যে এসএ নোড 3 ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে এরা এভি নোডে আসে আর এট্রিয়ামের মধ্যেও চলে যায়। এভি নোড থেকে একমাত্র গেটওয়ে যেটা দিয়ে হচ্ছে শুধুমাত্র এট্রিয়াম থেকে ইম্পালসটা ভেন্ট্রিকলে এন্টার করতে পারে, একমাত্র গেটওয়ে। তার এই গেটওয়ে দিয়ে আসলো বান্ডেল অফ হিজ। কী নাম এটার নাম? এবি বান্ডেল অফ হিজ। এই বান্ডেলটা আবার দুইটা ভাগে ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়, রাইট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ। সেখান থেকে পুরো হোল এট্রিয়ামে গিয়ে পার্কিনজি সিস্টেম হয়ে যায়। এগুলোর নাম কি? পার্কিনজি সিস্টেম। পার্কিনজি সিস্টেমের মাধ্যমে হোল এট্রিয়ামে ইম্পালসটা ছড়ায় পড়ে। এটাই হচ্ছে কন্ডাক্টিভ সিস্টেম। আমরা কন্ডাক্টিভ সিস্টেমের লেকচার নিব আলাদা করে। অ্যান্ডোকার্ডিয়াম, দ্য ইনার মোস্ট লেয়ার অফ দ্য হার্ট, এটা আমরা বলেছিলাম। কন্টিনিউস অ্যাজ এন্ডোথেলিয়াম। দেখো এই জায়গা থেকে ব্লাড ভেসেলগুলো শুরু হয়ে পুরো হোল বডিতে এবং লাংসে যায়। তাহলে লাংসে ব্লাড ভেসেলের যে ইনার যে মেমব্রেনটা লেয়ারটা, এটাকে আমরা বলেছি অ্যান্ডোথেলিয়াম। তাহলে এই অ্যান্ডোথেলিয়ামটা আর ভিতরের যে অ্যান্ডোকার্ডিয়াম, এই দুইটাই হচ্ছে মূলত সেম জিনিস। একটা হচ্ছে হার্টের মধ্যে থাকে, একটা হচ্ছে ব্লাড ভেসেলসের মধ্যে থাকে। তাহলে অ্যান্ডোকার্ডিয়ামের কন্টিনিউশন হচ্ছে অ্যান্ডোথেলিয়াম। এখন অ্যান্ডোকার্ডিয়ামের আরেকটা কাজ আছে, এরা হচ্ছে ভাল্ব ফর্মেশন করে। দেখো এখানে এট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে আসে, আবার ভেন্ট্রিকলে তখন প্রেশার ক্রিয়েট হয়, মানে কন্ট্রাকশন হয়, তখন ব্লাডটা এখান থেকে বেরোয় লাংসে যায়। কিন্তু ব্লাডটা প্রেশারের কারণে এট্রিয়ামে কেন যায় না? এর দিয়ে ছিদ্রপথ আছে। এই ব্যাকফ্লোটা প্রিভেন্ট করা হচ্ছে একটা ভাল্ব। এই অ্যান্ডোকার্ডিয়ামটা এখানে এসে ফোল্ডেড হয়ে ভাল্বের মতো কিছু জিনিস তৈরি করে, এগুলোকে আমরা বলি ভাল্ব। এর কাজ হচ্ছে ইউনিডিরেকশনাল সার্কুলেশনটাকে মেনটেন করা। এই ভাল্বগুলো আমরা ফিগারের মধ্যে দেখি সরাসরি, অনেকগুলো, টোটাল 6টা ভাল্ব আছে। আমরা এখানে 4টা পড়বো আমাদের গাইডলাইন অনুযায়ী। একটা হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভাল্ব আছে এটাকে এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব বলে। তো রাইট সাইডে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মাঝখানে আছে ট্রাইকাসপিড ভাল্ব, আর লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে আছে হচ্ছে মাইট্রাল ভাল্ব। আর দুটো হচ্ছে সেমি লুনার ভাল্ব। সেমি লুনার মানে চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতির। এগুলো থাকে হচ্ছে এই ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে। যে ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি ট্রাঙ্কের মাঝখানে হচ্ছে পালমোনারি ভাল্ব, এবং লেফট ভেন্ট্রিকল এবং অ্যাওর্টার মাঝখানে হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। এখন দেখো কাস্প বা প্ল্যাপ। এই ট্রাইকাসপিড ভাল্বের 3টা প্ল্যাপ আছে বা ক্লাস্প আছে, আর মাইট্রাল ভাল্বের 2টা আছে, আর পালমোনারি এবং অ্যাওর্টিকেও 3টা করে কাস্প দেখা যাচ্ছে, ট্রাইকাসপিড ওগুলোও। তাহলে এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব কী করে জাস্ট একবার দেখবা। সেমিলুনার ভাল্ব কোথায় কোথায় থাকে, এদের কাজ কী সেটাও একবার দেখবা। অ্যাকশনস অফ দ্য হার্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ফার্মাকোলজি। ফার্মাকোলজি তোমরা যদি ভালো করতে চাও, তোমাদের 3rd ইয়ারে কিন্তু ফার্মাকোলজি আছে। তাহলে এই 4টা পয়েন্ট কী কী, এটা সেম্বলিঙ্গামে আছে, এমনকি এটা দিয়ে হচ্ছে তোমাকে অনার্স দিবে টিচার। ক্রনোট্রপিক অ্যাকশন, ইনোট্রপিক অ্যাকশন, ড্রমোট্রপিক অ্যাকশন, বাতামোট্রপিক অ্যাকশনস। তো এটা নিয়ে আমরা যে ভিডিওটা, এটা আমরা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। এই গাইডলাইনের মধ্যে একটা পার্ট আছে, এই অধ্যায়ের পার্ট আছে হচ্ছে কন্ট্রোল অফ হার্ট। কন্ট্রোল অফ হার্ট, এখানে কয়েকটা জিনিসের কন্ট্রোল, এসিটাইল কোলিনের কন্ট্রোল, তারপর হচ্ছে তোমার অ্যাড্রিনালিনের কন্ট্রোল, ডিজিটালিনের কন্ট্রোল, প্যারাসিম্পেথেটিক এবং সিম্পেথেটিক সিস্টেমের ইফেক্ট অন হার্ট, এগুলো সবগুলোই কিন্তু আছে, যেগুলো আমি খুব শর্টকাটে 4 মিনিটের একটা ভিডিওতে আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা অবশ্যই নোট করে নেবে। কমপ্লিকেশনস ইন ব্লাড ভেসেলস, দেখো আমাদের ব্লাড ভেসেলস আছে হচ্ছে অ্যাওর্টা এবং আর্টারিজ, এগুলো হচ্ছে লার্জার ব্লাড ভেসেলস। আর্টারিওলস এগুলো হচ্ছে কিছুটা ছোট, মানে স্মলার ব্লাড ভেসেলস। ক্যাপিলারিজে কিছু প্রবলেম, ক্লিনিক্যাল কন্ডিশন ক্রিয়েট হয়, ভেইনসে কিছু ক্লিনিক্যাল কন্ডিশন ক্রিয়েট হয়। অ্যাওর্টা এবং আর্টারিজের মধ্যে ক্লিনিক্যাল কন্ডিশন 2টা ক্রিয়েট হয়, একটা হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস আর একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। দেখো এটা একটা ব্লাড ভেসেলস বা আর্টারি বা অ্যাওর্টা। এই অ্যাওর্টার ওয়াল যদি থিক হয়ে যায়, মোটা হয়ে যায়, হার্ড হয়ে যায়, এবং তাদের ইলাস্টিসিটি যদি লস হয়, তাহলে যেই ক্লিনিক্যাল কন্ডিশনটা ক্রিয়েট হয় ওটাকে আমরা বলি হচ্ছে আর্টারিওস্ক্লেরোসিস। আর যদি এমন হয় যে এই আর্টারির লুমেনটা কোনো কারণে এটা লুমেনটা ন্যারো হয়ে গেছে, তাহলে এটা হতে পারে কোলেস্টেরল, হতে পারে ব্লাড ক্লট, হতে পারে ইনফ্লামেশন, যেই কোনো কারণ হতে পারে। লুমেনটা ন্যারো হয়ে গেলে সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। টার্মগুলো একবার লিখে রাখবা, অবশ্যই পড়ে রাখবা। আর্টারিওলসের মধ্যে স্মুথ মাসেল থাকে, ওগুলি যদি কন্ট্রাক্ট করে টনিসিটি ডেভেলপ করবে, বেশি টোন হয়ে যাবে, মানে অনেক টনিক হয়ে যাবে।
টোন বেড়ে গেলে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, ওইটাকে আমরা বলি হাইপার টেনশন, মানে প্রেশার বেড়ে গেছে আমরা যেটাকে বাংলায় বলি আর কি। ক্যাপিলারিজের মধ্যে যদি পারমিয়েবিলিটি বেড়ে যায়, আমরা জানি ক্যাপিলারিজ এদিকে পোর থাকে, পোরগুলো দিয়ে ব্লাড থেকে নিউট্রিশাস সাবস্টেন্সগুলো টিস্যু স্পেসে আসে। এর সাথে সাথে যদি ক্যাপিলারি মেমব্রেন পারমিবিলিটি বেড়ে যায় তাহলে অবশ্যই ফ্লুইড, প্রোটিন এবং আদার সাবস্টেন্সে চলে আসলে এই টিস্যু স্পেসের মধ্যে ফ্লুইডটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে ব্যাক করতে পারবে না, ওটাকে টিস্যুটা ফুলে যাবে, ওটাকে আমরা বলি হচ্ছে ইডিমা। কী বলি? ইডিমা বলি। আর টিস্যু ফুলে যাচ্ছে, ব্লাড থেকে ব্লাড চলে আসতেছে, তাহলে ব্লাডের ভলিউমও কমে যাবে, ব্লাড ভলিউম কমে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে শক। কী বলি? শক। ওকে, ভেইনসের মধ্যে এটা একটা ভেইন, এখানে ইনফ্লামেশন হলে এদিক দিয়ে ব্লাড ফ্লোটাকে ব্যাঘাত ঘটে, এই ব্লাডটা এখানে ক্লটেড হয়েছে, ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হবে, আর ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হয়ে ব্লাডটা একটা ক্লট জমে গেল, এটাকে আমরা বলি থ্রম্বোসিস। কী বলি? থ্রম্বোসিস। এই থ্রম্বাসটা এটাকে বলি থ্রম্বাস, প্রসেসটা হচ্ছে থ্রম্বোসিস। এই থ্রম্বাসটা যখন ব্লাডের মাধ্যমে পুরো শরীরে ঘুরে বেড়াবে তখন এটাকে আমরা বলি অ্যাম্বোলিজম বা অ্যাম্বোলাস। জিনিসটাকে বলি অ্যাম্বোলাস, প্রসেসটাকে বলি অ্যাম্বোলিজম। এখন এই জিনিসটা যদি একটু বড় হয় তখন হার্ট, ব্রেন, লাংস বিভিন্ন জায়গায় আর্টারিগুলোকে তারা ব্লক করে দেয়, আর তাদের অক্সিজেন সাপ্লাইটাও বন্ধ হয়ে যায়, তখন ওই হার্ট, ব্রেন, আর্টারি, লাংস এগুলো হচ্ছে ডেস্ট্রয় হয়ে যায়, ওটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্বোলিজম। কী বলি? অ্যাম্বোলিজম। হার্টে হলে হার্টকে হার্ট ব্লক বলি, যেমন অনেকে বলি না যে আমার হার্টে আর্টারিতে 3টা ব্লক আছে, 4টা ব্লক আছে, এটাই আসলে সেটা আর কি। ডিভিশনস অফ সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। তো আমরা এটা খুব ভালো করে জানি, সিস্টেমিক সার্কুলেশন শুরু হওয়া হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, অ্যাওর্টা হয়ে হোল বডিতে যায়, সেখান থেকে বেইন হয়ে আবার রাইট এট্রিয়ামে চলে আসে, এটা হচ্ছে পালমোনারি সিস্টেমিক সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশন শুরু হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে, লাংসে যায়, লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে লেফট এট্রিয়ামে এসে শেষ হয়। এগুলো নিয়ে ডিটেলস অন্যান্য জায়গায় তোমরা পড়বা। পালমোনারি সার্কুলেশনের যদি ফিগার আসে তোমরা এই ফিগারটা আঁকবা, এই ফিগারটা আঁকার চেষ্টা করবা, এটাতে খুব সুন্দর করে দেয়া আছে। প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল। এখন আমরা আইটেমের মূল পড়ায় ঢুকতেছি। টোটাল 7টা প্রপার্টিজ আছে: এক্সাইটেবিলিটি, অটোমেটিসিটি, অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, ফাংশনাল সেন্সাইশিয়াম, কন্ট্রাক্টিলিটি অ্যান্ড টনিসিটি। ওকে, তাহলে এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে এক্সাইটেবিলিটি নিয়ে 2টা কথা। অ্যাকশন পটেনশিয়াল এক্সাইটেবিলিটির আন্ডারে পড়ে, রিফ্র্যাক্টরি পিরিয়ডও এক্সাইটেবিলিটির আন্ডারে পড়ে, আর অটোমেটিসিটি, অটোরিদমিসিটির আন্ডারে পড়ে হচ্ছে তোমার পেস মেকার পটেনশিয়াল, আর কন্ট্রাক্টিলিটির আন্ডারে পড়ে হচ্ছে অল অর নান ল, বা এগুলো কন্ট্রাক্টাইল প্রপার্টিও বলা হয় এটাকে, স্টেয়ারকেস ফেনোমেনন, তারপর হচ্ছে সামেশন অফ সাবলিমিনাল স্টিমুলাস অ্যান্ড ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। তো তোমরা এই জিনিসগুলোকে গাইডের মধ্যে খুব হ্যাপাজার্টি উল্টাপাল্টা করে লেখা আছে, তোমরা প্রথমত এই 7টা এইভাবে লিখবা, এটা হচ্ছে সিম্বলিঙ্গামে সাজানো। লিখার পরে তোমরা এরপরে ব্যাখ্যা যদি লিখতে চাই, কারণ প্রফের মধ্যে এটা কোশ্চেন আসে যে সবগুলি মেনশন করো, এমনকি এনি টুটাকে ব্যাখ্যা করো। এখন আমি প্রত্যেকটা নিয়ে এত ডিটেলস বলবো যে বলার পরে তোমরা নিজেরাই যে কোনো 2টা লিখতে তোমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে ইনশাল্লাহ। প্রথমত ফাংশনাল সিনসেশিয়াম নিয়ে আমরা পড়বো। কার্ডিয়াক মাসেল ইজ এ সিনসেশিয়াম, অলরেডি আমরা ইন্টারক্যারেটেড ডিস্কের মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। দ্য ডার্ক এরিয়াস ক্রসিং দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার্স আর কল্ড ইন্টারক্যারেটেড ডিস্ক, দে আর অ্যাকচুয়ালি সেল মেমব্রেন্স দ্যাট সেপারেট ইন্ডিভিজুয়াল কার্ডিয়াক মাসেল ফাইবার ফ্রম ওয়ান অ্যানাদার। এখানে কি থাকে? কানেক্টেড থাকে এরা সিরিজ এবং প্যারালালি, মানে একটা সেল আর একটা সেলের সাথে সিরিজলি কানেক্টেড থাকে অথবা প্যারালালিও কানেক্টেড থাকে। এতে গ্যাপ জাংশন থাকে, যার কারণে গ্যাপ জাংশনটা আয়নের প্রতি পারমিয়েবল বেশি, যেটা আমরা দেখিয়েছিলাম অলরেডি। দেয়ারফোর, এখান থেকে তোমাদের মূল লেখাটা শুরু হবে। দেয়ারফোর ফর্ম এ ফাংশনাল পয়েন্ট অফ ভিউ, আয়ন্স মুভ উইথ ইজ in the intracellular fluid along the longitudinal axis of cardiac muscle fibers so that action potential travels easily from one cardiac muscle cell to the next, okay, past the integrated disc. এটা তোমরা অবশ্যই লিখবা। Thus cardiac muscle is syncytium of many heart muscle cells in which the cardiac cells are so interconnected that when one cell membrane becomes excited the action potential rapidly spreads to all of them. তাহলে একটা সেল খালি এক্সাইটেড হতে পারলেই হলো, বাকি সেলগুলা এক্সাইটেড হওয়ার জন্য আলাদা কোনো স্টিমুলাসের দরকার নাই। তো টাইপস অফ এই সিনসাইশিয়াম, ফাংশনাল সিনসাইশিয়াম 2 টাইপস, একটা হচ্ছে এট্রিয়াল সিনসাইশিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম। এট্রিয়াল সিনসাইশিয়ামের মধ্যে 2টা এট্রিয়াম নিয়ে ফর্মেশন হয়, আর ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম 2টা ভেন্ট্রিকল নিয়ে ফর্মেশন হয়। এখন এই এট্রিয়াল সিনসাইশিয়াম এবং ভেন্ট্রিকুলার সিনসাইশিয়াম একটা আরেকটার সাথে কোনোভাবেই কানেক্টেড থাকে না, 2টা আলাদা জিনিস। কিন্তু অ্যাসেনোড তো এট্রিয়ামে থাকে, অ্যাসেনোড থেকে ইম্পালস যখন এট্রিয়ামে ছড়ায় পড়ে তখন এট্রিয়ামের একসাথে অ্যাট এ টাইম অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট হয়ে অ্যাট এ টাইম তারা কন্ট্রাকশন করে।
তাহলে ভেন্ট্রিকল কিন্তু তখনও কন্ট্রাকশন বা অ্যাকশন পটেনশিয়াল ক্রিয়েট করতে পারে না। তাহলে কীভাবে করে তারা? এদের জন্য একটা মাত্র গেটওয়ে আছে, এটার নাম হচ্ছে এভি নোড, মানে কন্ডাক্টিভ সিস্টেমের এভি নোড। একমাত্র এটা দিয়েই হচ্ছে এট্রিয়াম থেকে ইম্পালস ভেন্ট্রিকলে এন্টার করতে পারে, আদারওয়াইজ পুরো জিনিসটা হচ্ছে ইনসুলেটর রূপে কাজ করে। এটা হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু দিয়ে ফর্মেশন হয় এই এট্রিওভেন্ট্রিকুলার যে রিমটা, এটা। হ্যাঁ, তাহলে নর্মালি পটেনশিয়াল আর নট কন্ডাক্টেড ফ্রম দ্য এট্রিয়াল সিনসেশন ইনটু দ্য ভেন্ট্রিকুলার সিনসেশন ডিরেক্টলি থ্রু দিস ফাইব্রাস টিস্যু। ইনস্টিড এভি নোড ক্যান কন্ডাক্ট দ্য ইম্পালস। ইম্পর্টেন্সটা কি? এখন এটা ইম্পর্টেন্স হচ্ছে, দেখো এটা এট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল আসতে একটু সময় নেয় এই এভি নোডের মাধ্যমে আসতে হয়, যেহেতু একটাই পথ, এই পথ দিয়ে আসতে হয়, তাহলে একটু সময় নেওয়ার কারণে এই ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হওয়ার আগেই কিন্তু এট্রিয়ামের কন্ট্রাকশন বা অ্যাকশন পটেনশিয়ালটা শেষ হয়ে যায়, যার কারণে এট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে এসে জমা হতে পারে, আর পরবর্তীতে ভেন্ট্রিকল পাম্প করে পুরো হোল বডিতে এখান থেকে লাংসে ব্লাডটা খুব ইজিলি দিতে পারে। তাহলে এটা হচ্ছে পাম্পিং অ্যাকশনটাকে ইফেক্টিভ করে দেয়। ওকে, এটাই হচ্ছে তার ইম্পর্টেন্স। এক্সাইটিবিলিটি হচ্ছে, সাপোজ এটা একটা লিভিং টিস্যু, মানে একটা সেল, এই সেলটাকে আমি কোনো একটা স্টিমুলাস দিলাম বাহির থেকে, এই সেলটা একটা রেসপন্স করবে। কি কি রেসপন্স করতে পারে? এটা যদি মাসেল হয় তাহলে কন্ট্রাকশন হবে, আর যদি গ্ল্যান্ড হয় তাহলে সেটা সিক্রেশন করবে। গ্ল্যান্ড যেমন স্যালাইভারি গ্ল্যান্ড স্যালাইভা সিক্রেশন করে, সোয়েট গ্ল্যান্ড সোয়েট সিক্রেশন করে। তাহলে এই যে জিনিসগুলা, এটা হচ্ছে রেসপন্স। তাহলে এক্সটার্নাল স্টিমুলাস কয় ধরনের হতে পারে? আবার 3 টাইপস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল। তাহলে যেই কোনো একটা লিভিং টিস্যুকে যদি আমরা এক্সটার্নাল স্টিমুলাস দিয়ে রেসপন্স ক্রিয়েট করাতে পারি, সেই সেলটাকে আমরা এক্সাইটেবিলিটি বা এক্সাইটেবল সেল বলবো। কার্ডিয়াক মাসেল সেল দ্যাট কাইন্ড অফ একটা এক্সাইটেবল সেল। অটোমেটিসিটি হচ্ছে যে উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলাস, মানে এই 3টা টাইপ যে পড়লাম, এই 3টা টাইপের ছাড়াই যদি কোনো একটা লিভিং সেল নিজ থেকে যদি রেসপন্স দেয়, কন্ট্রাকশন করে এবং সিক্রেশন করে, তাহলে সেটাকে আমরা বলি অটোমেটিসিটি। তাহলে উইদাউট স্টিমুলাস। ওকে, এটা হচ্ছে সাধারণত বডিতে, পুরো বডিতে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এসএ নোড বা পেসমেকার সেলে। ওই যে আমরা যেটা বলেছিলাম হচ্ছে কার্ডিয়াক মাসেলের সেকেন্ড টাইপ যেটা ছিল আর কি, পেসমেকার সেল যারা কার্ডিয়াক মাসেল, সেগুলা। অটোরিদমিসিটি হচ্ছে যে অটোমেটিসিটি যেটা, সেটা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে বারবার ঘটতে থাকে, এটাকে আমরা বলি অটোরিদমিসিটি। তাহলে অটোমেটিসিটি অকার্স সাকসেসিভলি এবং কন্টিনিউয়াসলি ফ্রম উইদিন এ ইন্টারভাল, মানে 0.8 সেকেন্ড পর পরই হার্টটা কিন্তু বিট হচ্ছে, কন্টিনিউয়াসলি বিট হচ্ছে, কেউ তাকে বাহির থেকে কন্ট্রোল করা লাগে না, কোনো স্টিমুলাস দেওয়া লাগে না। এটাই হচ্ছে তার অটোরিদমিসিটি, যার কারণে হার্ট রেট 60 to 100 বিটস পার মিনিট হতে পারে। অটোরিদমিসিটির এখন তুমি লিখবে কি ডেফিনেশন আকারে? রিদমিসিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ টিস্যু টু প্রডিউস টু ইটস ওন ইম্পালসেস রেগুলারলি. It is also called autorhythmicity or self-excitation. Property of the autorhythmicity is present in all tissues of the heart. However, heart has specialized excitatory structure from which the discharge of impulses is rapid. মানে এটা র্যাপিডলি ঘটে থাকে ঘটনাটা। ওকে, কন্ডাক্টিভিটি। এখন এই যে ইম্পালসটা অ্যাসোনোড তৈরি করলো, এই ইম্পালসটা পুরো হার্টের মধ্যে ছড়াই দিবে কে? কন্ডাক্টিভ সিস্টেম। এই কন্ডাক্টিভ সিস্টেম আছে বিদায় হার্ট মাসেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কন্ডাক্টিভিটি। ওই যে এটা একটা মাসেলের একটা মডিফাইড মাসেল ফাইবার। কন্ট্রাক্টিলিটি, এখন রেসপন্স হিসেবে আমরা বলেছিলাম যে কন্ট্রাকশন হবে, যেই কোনো সেলই যদি তার লেন্থটা শর্টেন হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে কন্ট্রাক্টিলিটি। তো ভেরিয়াস ফ্যাক্টর আছে কন্ট্রাক্টাইল প্রপার্টি হচ্ছে যে 4টা: অল অর নানলো, স্টেয়ারকেস ফেনোমেনন, সামেশন অফ সাবলিমিনাল স্টিমুলি, রিফ্র্যাক্টরি পিরিয়ড। প্রত্যেকটা একটা একটা এখন পড়বো। দেখো, একটা স্টিমুলাস আসলো একটা সেলের মধ্যে, একটা স্টিমুলাস দিলাম, দেওয়ার পরে এই স্টিমুলাসটা যদি স্ট্রং এনাফ হয়, কন্ট্রাকশন বা রেসপন্স হবে। যদি স্ট্রং এনাফ না হয়, কন্ট্রাকশন বা রেসপন্স একেবারে হবে না। যদি হয় ম্যাক্সিমাম রেসপন্স হবে, যদি না হয় তাহলে 0 হবে। এটাই হচ্ছে অল অর নানলো। অ্যাকর্ডিং টু অল অর নানলো, হোয়েন এ স্টিমুলাস ইজ অ্যাপ্লাইড whatever may be the strength, the whole cardiac muscle gives maximum response or it does not give any response. তাহলে হয় ম্যাক্সিমাম দিবে নতুবা কোনো রেসপন্স দিবে না। তাহলে বিলো দ্য থ্রেশহোল্ড লেভেল দ্য রেসপন্স ইজ 0, নো রেসপন্স। এটা হচ্ছে অল অর নানলো। আর অ্যাবভ দ্য থ্রেশহোল্ড লেভেল দ্য রেসপন্স ইজ ম্যাক্সিমাম। এটার একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা এটা লিখাটা পড়তে পারো, কিন্তু আমি এটা বুঝাই দিই, কারণ এটা যেহেতু ভাইভাতেও জিজ্ঞেস করে না, কোথাও জিজ্ঞেস করে না, তাহলে আমি এটা বুঝাই দেওয়াটা ইম্পর্টেন্ট। দেখো, এটা একটা কার্ডিয়াক মাসেল সেলের নর্মাল রেস্টিং মেমব্রেন। একটা স্টিমুলাস দিলাম 1 ভোল্টের, মানে নর্মাল। এই স্টিমুলাস দেওয়ার পর একটা অ্যাকশন পটেনশিয়াল হলো বা রেসপন্স হলো, কন্ট্রাকশন হলো। এরপরে 20 সেকেন্ড অপেক্ষা করলাম, আর একটা রেসপন্স স্টিমুলাস দিলাম 2 ভোল্টের, যেটা দিয়েও সেম একটা রেসপন্স আমরা পেলাম। এটা থেকে 2 ভোল্ট দেওয়ার কারণে যে বেশি হয়ে গেছে বিষয়টা এমন না, সেমই রয়ে গেছে। আরও 20 সেকেন্ড অপেক্ষা করে আবার 3 ভোল্ট ভোল্টেজটা বাড়ালাম, কিন্তু
রেসপন্স কিন্তু সেমই রয়ে যাচ্ছে, ভোল্টেজ আরও যত বাড়াই রেসপন্স সেমই থাকতেছে, তাহলে হলে ম্যাক্সিমাম হচ্ছে, না হলে কোনো রেসপন্সই হবে না। তবে অবশ্যই একটা টাইম ইন্টারভালে আমাকে দিতে হবে, যদি 20 সেকেন্ডের কম করি তাহলে কিন্তু সেটা হবে না, আমরা সেটা দেখাবো একটু পরে। তো কজেস অফ অল অর নান ল, এটার কারণ হচ্ছে ফাংশনাল সিনসেশিয়াম, যে একটা যখন অ্যাকশন পটেনশিয়াল হয় তখন পাশের সেলগুলোর জন্য আর থ্রেশহোল্ড লেভেলের দরকার হয় না, স্টিমুলাসেরও দরকার হয় না, তারা অটোভাবেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে তারা থ্রেশহোল্ড লেভেলে চলে যায় এবং অ্যাকশন পটেনশিয়ালটা জেনারেট করে এই কন্ট্রাকশনটা ঘটায়। তাহলে কজেস অফ অল অর নান ল হচ্ছে ফাংশনাল সিনসেশিয়াম। স্কেলেটাল মাসেলে ফাংশনাল সিনসেশিয়াম থাকে না বিধায় তারা শুধুমাত্র একটা সিঙ্গেল মাসেল ফাইবারে অল অর নান ল ঘটে, পুরো হোল মাসেলের মধ্যে এই কন্ট্রাকশনটা বা অল অর নান লটা ঘটে না। স্টিয়ার কেস ফেনোমেনন, দেখো আমরা একটু বলেছিলাম যে 20 সেকেন্ড অন্তর অন্তর দিলে হচ্ছে সেম রেসপন্স হবে, কিন্তু আমরা যদি 20 সেকেন্ডের আগে দিই তাহলে কী হবে, 2 সেকেন্ড পর পর যদি আমরা দিই তাহলে ঘটনাটা হবে হচ্ছে যে একটা রেসপন্স দিলাম, 2 সেকেন্ড পর আরেকটা দিলাম স্টিমুলাস, সেম স্টিমুলাস কিন্তু এখানে চেঞ্জ করে নেই, 1 ভোল্ট এখানে দিছি, এখানেও কিন্তু 1 ভোল্টের একটা স্টিমুলাস দিলাম, এখানেও 1 ভোল্টের একটা স্টিমুলাস দিলাম, দেওয়ার পর দেখা যাচ্ছে প্রথমবার থেকে দ্বিতীয়বার একটু রেসপন্স বেশি, তৃতীয়বার আরেকটু বেশি, চতুর্থবার আরেকটু বেশি, এরকম করে একটা নির্দিষ্ট সময় পরে ম্যাক্সিমাম রেসপন্স আসে। তার ম্যাক্সিমাম রেসপন্স আসতে একটু সময় নেয়, এটাকে আমরা বলি স্টিয়ার কেস ফেনোমেনন। এরপর আবার যখন 1 ভোল্ট দিব তখন আস্তে আস্তে আবার কমতে থাকবে। ওকে, তাহলে দেখো এখানে এই লেখাটা পড়ো, স্টিয়ার কেস ফেনোমেননটা কি, হোয়েন দ্য ভেন্ট্রিকলস অফ কোয়েসেন্ট, মানে নর্মাল একটা ভেন্ট্রিকল, ব্যাঙের একটা ভেন্ট্রিকলের মধ্যে আমরা যদি একটা স্টিমুলাস দিই, স্টিমুলাসটা কোনো চেঞ্জ যদি না করি, 1 ভোল্টই রাখি সবসময়, দ্য ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজেস গ্র্যাজুয়ালি ফর দ্য ফার্স্ট ফিউ কন্ট্রাকশন অ্যান্ড দেন ইট রিমেন্স সেম, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন দ্য ফোর্স অফ কন্ট্রাকশন ইজ কল্ড স্টিয়ার কেস ফেনোমেনন। ওকে, কজ অফ স্টিয়ার কেস ফেনোমেননের মধ্যে কজ কি, এটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট, যে স্টিয়ার কেস ফেনোমেননের বেনিফিশিয়াল ইফেক্টের কারণে এই সাধারণত ফোর্স অফ কন্ট্রাকশনটা আস্তে আস্তে বাড়তে থাকে, মানে বেশি পরিমাণ আয়ন তখন অ্যাক্টিভ হয় আর কি। সামেশন অফ সাবলিমিনাল স্টিমুলাস, সামেশন দেখো, যখন আমরা একটা সাব থ্রেশহোল্ড স্টিমুলাস দিব তখন 2 সেকেন্ড পরে যখন আবার সাব থ্রেশহোল্ড স্টিমুলাস দিব তখন এরকম করে 2-3 বার দেওয়ার পরে সাব থ্রেশহোল্ড স্টিমুলাসটা একটা থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত আয়ন কনসেন্ট্রেশন গেইন করবে, তারপরে সেটা অ্যাকশন পটেনশিয়াল গেইন এই জেনারেট করবে। এটাই হচ্ছে হোয়েন এ ফিউ স্টিমুলাস উইথ সেম সাবলিমিনাল স্ট্রেংথ আর অ্যাপ্লাইড সাকসেশন, মানে কন্টিনিউয়াসলি রিপিটেডলি দিচ্ছি, দ্য হার্ট শোজ রেসপন্স বাই কন্ট্রাকশন কিন্তু হয়ে যাবে ডিউ টু সামেশন অফ স্টিমুলাস। টনিসিটি, ইট ইজ দ্য স্টেট of sustained and partial contraction of heart muscle regulate its volume during filling of the ventricles। তাহলে ভেন্ট্রিকল যখন ফিলিং হয়, ব্লাড যখন সে এট্রিয়াম থেকে গ্রহণ করে তখন সে কোন কন্ডিশনে থাকে, পার্শিয়াল কন্ট্রাক্টেড, ডাইলেটেড অবস্থা না, পার্শিয়ালি কন্ট্রাক্টেড, এমনকি এই পার্শিয়াল কন্ট্রাকশনটা তার সাস্টেইন করে থাকে, যার কারণে ব্লাডটা এসে রিপিল হতে পারে, এরপরে সে কন্ট্রাকশনের মাধ্যমে ব্লাডটাকে পুরো হোল বডিতে পাস করে দিতে পারে। তাহলে এই যে তার টনিসিটিটা সে ধরে রাখতে পারতেছে, মানে পার্শিয়ালি কন্ট্রাক্টেড যে টোনটা, এই টোনটা সে ধরে রাখে কন্টিনিউয়াসলি। তো এখন আমরা গাইডের মধ্যে সরাসরি চলে যাব হচ্ছে এই ফ্র্যাঙ্ক স্টার্লিং লটার জন্য, কারণ এটা আমরা স্লাইডে আনতে পারি নাই, এটা গাইডে যা লেখা আছে তাই আসলে লেখা আছে, বইয়েও জ্ঞাননেও লেখা আছে, তো এই জ্ঞাননে আমরা সরাসরি চলে যাচ্ছি। এখন যে জিনিসটা আমরা বাদ রেখেছিলাম যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, এই ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা হচ্ছে মূলত যে একটা কার্ডিয়াক মাসেল যখন কন্ট্রাকশন করে তখন সে কতটা মানে শক্তি দিয়ে, কতটা চাপ দিয়ে সে কন্ট্রাকশন করে, তাহলে এটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। দেখো, স্টার্লিং পয়েন্টেড দ্যাট এনার্জি অফ কন্ট্রাকশন ইজ প্রপোর্শনাল টু দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, মানে প্রথমত রিল্যাক্সেশনে একটা মাসেল ফাইবার যতটুকু লম্বা হবে এটার সাথে কন্ট্রাকশনের যে ফোর্সটা এটা হচ্ছে প্রপোর্শনালি, যত লম্বা হবে তার কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি হবে, এটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ফর দ্য হার্ট দ্য লেন্থ অফ দ্য মাসেল ফাইবার্স দ্য এক্সটেন্ট অফ দ্য প্রিলোড, মানে একটা হার্টের মধ্যে তো প্রথমত ব্লাড আসে, ব্লাড এসে জমা হয়, তাহলে ব্লাড এসে যখন জমা হয় তখন ব্লাডটা হার্টের ওয়ালের মধ্যে খুব একটা প্রেশার দেয়, যার কারণে হার্টটা আস্তে আস্তে বড় হতে থাকে, মানে ব্লাড ফিলিংয়ের জন্য সে অনেক বড় হতে থাকে, মোটাসোটা হয়ে যেতে থাকে, তার কারণে কার্ডিয়াক মাসেলের যে লেন্থটা সেটা বড় হয়। তো যত বেশি ব্লাড আসবে তার লেন্থও তত বেশি হবে, আর লেন্থ যত বেশি হবে তার এখানে তখন চাপ দিয়ে কন্ট্রাকশন করার ফোর্সটাও তত বেশি হবে, এটাই হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। দ্য রিলেশন বিটুইন ভেন্ট্রিকুলার স্ট্রোক ভলিউম অ্যান্ড এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইজ কল্ড ফ্র্যাঙ্ক স্টার্লিং কার্ভ। তার মানে এটা স্ট্রোক ভলিউম বা এই তোমার প্রিলোড বা এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি, এগুলো আমরা পরে বোঝাবো, জাস্ট এই কথাটাই তোমরা একবার বোঝো যে ব্লাডটা এসে জমা হয় এখানে হার্টে জমা হলে কার্ডিয়াক মাসেলটা লেন্থটাও বেড়ে যায়, আর লেন্থ বেড়ে গেলে তাদের কন্ট্রাকশনের যে অ্যাবিলিটিটা সেটাও বেড়ে যায়, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। এটার ইম্পর্টেন্স তোমরা গাইডের মধ্যে দেখে নিতে পারো। দেখো, এই যে আরিফের মধ্যে যদি আমরা একটু পড়ি, ইম্পর্টেন্স হচ্ছে যে
this law ensures equal stroke volume of the two ventricles. এমনকি this law is a life saving device in cardiac failure. হার্ট ফেলিউর এটা লাইফ সেভিং একটা ডিভাইস হিসেবে কাজ করে। দেখো লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর যখন হয়, যখন এই যে মনে করো এটা লেফট রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তো লেফট ভেন্ট্রিকল যখন ফেল হয় তখন সে কিন্তু পুরো হোল বডিতে ব্লাড সাপ্লাই দিতে পারে না, তখন এখানে কিন্তু ব্লাডটা এসে জমে যায়, তখন জমে গেলে ভেন্ট্রিকুলার ওয়ালের যেই মাসেল ফাইবারগুলোর ইনিশিয়াল লেন্থ, এই লেন্থটাও বেড়ে যায়। আর লেন্থ যখন বেড়ে যাবে তখন সে কন্ট্রাকশন যখন করবে তখন সে কন্ট্রাকশনের ফোর্সটাও বাড়ায় দিতে পারবে ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়ের মাধ্যমে। তাহলে হার্ট ফেলিউরে বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে ফ্র্যাঙ্ক স্টার্লিং লটা একটা লাইফ সেভিং মেকানিজম। ওকে, তো দেখো ডিক্রিজ লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন দ্য লেফট ভেন্ট্রিকল, ইনক্রিজড ইন ডায়াস্টোলিক ভলিউম, increased initial length of the cardiac muscle fiber, increased force of contraction, increased cardiac output, the proper blood supply to the vital organs is ensured. তাহলে এটা হচ্ছে যে ফ্র্যাঙ্ক স্টার্লিং লয়ের ইম্পর্টেন্স। আমার মনে হয় তোমরা এটা বুঝেছো। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং।